দেখ স্টুডেন্টস, আমরা ইস্যু লার্নিং এর পক্ষ থেকে আবার তোদের সামনে চলে এসেছি। এসি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ পরিবর্তী প্রবাহ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার দ্বিতীয় পার্টকে নিয়ে আমরা আজকে চলে এসেছি। আজকে আমার কাছে এখানে তো স্ক্রিনটা নেই, কিন্তু তাও তোদের আরও একবার মনে করিয়ে দিই যে এসি লার্নিং এর পক্ষ থেকে তোদের যে ফ্রিতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের কোর্সটাকে দেওয়া হচ্ছে, যাতে সম্পূর্ণ সিলেবাসকে আমরা ডিসকাশন করেছি, তো সেটা তোরা তোদের বন্ধুদের সাথে একবার শেয়ার করে দিস। আমাদের এই যে ফ্রিতে চ্যারিটি করা হচ্ছে, মানে চ্যারিটি ফ্রিতেই করা হয় এনি হাউ, আমাদের যে চ্যারিটি ওয়ার্কটা হচ্ছে সেই চ্যারিটি ওয়ার্কটাকে তোদের সাপোর্টের জন্য তোদেরকে ধন্যবাদ। তোরা কিন্তু তোদের বন্ধুদের সাথে এটাকে শেয়ার করে দিস, ওকে করে আমাদের আরো উৎসাহ দিস। এই কথা বলে আমরা আমাদের আজকের পরের কাজটাতে ডিসকাশনটাতে চলে যাব। যে ডিসকাশনটার মধ্যে আমরা রেখেছি সেটা আসছে কি, যে অল্টারনেটিং কারেন্ট নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। লাস্ট ক্লাসেতে আমরা ডিসকাশন কোথা অবধি করেছিলাম না, লাস্ট ক্লাসেতে আমরা ডিসকাশন করেছিলাম বেসিক্স অফ অল্টারনেটিং কারেন্ট, রাইট? সেখানটা থেকে আমরা আর কিসের ডিসকাশন করেছিলাম লাস্ট ক্লাসেতে? ইন লাস্ট ক্লাস আমরা করেছিলাম কাকে না, এসির বেসিক্স। আর আমরা সেখান থেকে পরের কথা করেছিলাম কি, আমাদের অ্যাভারেজ ভ্যালু অ্যান্ড আরএমএস ভ্যালু। এই জিনিসটাকে কিন্তু আমি তোদের সাথে লাস্ট ক্লাসে ডিসকাশন করেছি। আজকে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে কি, আমাদের পিওর রেজিস্টার, পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটরের মধ্যে বা আমাদের তাদের কম্বিনেশনগুলোর মধ্যে আমাদের যদি এসিকে অ্যাপ্লাই করা হয়, তখন সেখানেতে কি পরিবর্তন হয় বা সেখানেতে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কি সম্পর্ক স্থাপন হয়, সেই জিনিসটাকে নিয়ে আমি তোদের সাথে ডিসকাশন করার জন্য চলে এসেছি। তো ডিসকাশন করবো, এই ডিসকাশনের মধ্যে আমার আরো একটা কনসেপ্ট দরকার হবে, যে কনসেপ্টটা তোরা অনেকেই অনেক বইয়ে পড়েছিস কিন্তু হয়তো সেরকম ভাবে ক্লিয়ার হয়নি। তো সেই কথাটাকে আমি একবার তোদের সাথে ছোট করে ডিসকাশন করে নিয়ে আগের কথায় যাব। তো সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে তোদের ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম জিনিসটা কি না, ভোল্টেজ বা কারেন্টকে রিপ্রেজেন্ট করা কার সাহায্যে না, একটা রোটেটিং ভেক্টরের সাহায্যে। তাহলে ফেজর ডায়াগ্রাম বলতে কি বুঝিয়ে দিলাম, রোটেটিং ভেক্টরের সাহায্যে ভোল্টেজ বা কারেন্টের রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে আমরা এখান থেকে বলছি কি, ফেজর ডায়াগ্রাম হচ্ছে দেখ রিপ্রেজেন্টেশন অফ ভোল্টেজ অর কারেন্ট কার সাহায্যে না, বাই রোটেটিং ভেক্টর। এবারে তো এখানে থেকে পয়েন্ট আসছে যে দেখ, ভেক্টর, ভেক্টর মানেই আমরা শিখেছি কি, ভেক্টর মানেই আমরা শিখেছি তার দুটো কোয়ান্টিটি থাকবে। একটা থাকবে কি তার ম্যাগনিটিউড, ওকে, আর থাকবে কি তার ডাইরেকশন। এখানেতে যে ভেক্টরের ম্যাগনিটিউডটা থাকে সেটা কি রিপ্রেজেন্ট করে, সেটা রিপ্রেজেন্ট করে আমাদের ম্যাক্সিমাম, সেটা রিপ্রেজেন্ট কাকে করে আমরা বলছি, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ অর কারেন্ট। বলো, আর তার যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা আমাকে ডিফাইন করে কি, সেই ডাইরেকশনটা ডিফাইন করে হচ্ছে আমাদের ফেজকে। ওকে, রাদার ফেজ না বলে আমি এটাকে বলবো কাকে, যে ফেজ বা ফেজ ডিফারেন্স আমাদের যখন যেটাতে সুবিধা হয়। তাহলে আমি যেই জেনারেল সেটাকে লিখে রাখলাম কাকে, ফেজকে। আমার যদি দরকার হয় আমি সেটাকে ফেজ ডিফারেন্স বলেও চালাবো। আর তার এই যে ডাইরেকশনটা সেটা কিন্তু আমাদের ফিক্স থাকে না, সেটা ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন কি করতে থাকে, রোটেট করতে থাকে। তাহলে এই বেসিক কথাটা বললাম, আমি কয়েকটা এক্সাম্পল নিই, তাহলে তোদের কাছে ঘটনাটা পরিষ্কার। যেমন ধর, আমি তোদের সাথে নিচ্ছি কি একটা ইকুয়েশন ভি ইকুয়াল টু ভিএম সাইন। তাহলে দেখ, এটাকে আমি ফেজর ডায়াগ্রাম বা রোটেটিং ভেক্টর দিয়ে ডিফাইন করব। রোটেটিং ভেক্টর দিয়ে ডিফাইন করতে গেলে আমাদের বেসিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে ওই একটা পোলার কোঅর্ডিনেট।
অনেক বইয়েতে অনেক রকম ভাবে ডিফাইন করা আছে। আমার এখানটাতে শুধু সাইনের ভেতরেতে যদি ওমেগাটি থাকে, আমি সেটাকে ধরবো কি, সেটা আমাদের এই এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অ্যাক্সিস তো হয় না পোলার কোঅর্ডিনেট, আমাদের এই হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে 0। তাহলে আমি কি বললাম, যদি আমাদের সাইনের ভেতরেতে কোথাও শুধু ওমেগাটি থাকে, তখন আমি ধরবো কি যে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে কি 0। অর্থাৎ ভেক্টরটা, অর্থাৎ রোটেটিং ভেক্টরটা, অর্থাৎ ফেজার ডায়াগ্রামটা শুধুমাত্র আমাদের হরাইজন্টাল সাইড বরাবর পয়েন্ট করে থাকবে। তাহলে বেসিক আমি কি ধরে নিলাম, এটা ধরে নিলাম কি বেসিক, সেটা হচ্ছে যদি কোথাও আমাদের সাইন ওমেগাটি থাকে, ওকে, আমি ধরবো কি, তাকে ধরে নেব হচ্ছে কি যে অ্যাঙ্গেল উইথ হরাইজন্টাল অ্যাক্সিস, অ্যাঙ্গেল উইথ হরাইজন্টাল অ্যাক্সিস, সেটা হবে কতখানি 0 ডিগ্রি। ওকে, তাহলে দেখ ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমি কেমন ভাবে রিপ্রেজেন্ট করব, খুব কথা সহজ। দেখ আমাদের পুরো ভেক্টরটাই কোন দিক বরাবর থাকবে, এই দিক বরাবর থাকবে, তাহলে এর অ্যাঙ্গেল কিছু হলো না, কিন্তু এর যে ম্যাগনিটিউডটা, সেই ম্যাগনিটিউডটা থাকবে কতখানি না, এর লম্বাটা যতখানি হচ্ছে। ওকে, এটা হয়ে গেল কি আমাদের এর একটা বেসিক। আমি পরের এক্সাম্পল নিচ্ছি, দেখ আরো ক্লিয়ার হবে তোদের সঙ্গে কথাটা। ধর আমার কাছে কোথাও লেখা আছে ভি ইকুয়াল টু ভিএম কস ওমেগা টি। দেখ কস দিয়ে আমি রিপ্রেজেন্টেশন করি না, আমি কি দিয়ে শিখলাম, সাইন দিয়ে রিপ্রেজেন্টেশনটা করলাম। তাহলে কেন, আমি তোদের এখানটাতে আগেই লিখলাম, যদি সাইনের ভেতরেতে যে কোঅর্ডিনেটটা থাকবে সেটা যদি শুধু ওমেগা টি হয়, সেটা আমাদের কি হবে, পুরোপুরি এক্স অ্যাক্সিসে হবে। মানে রিপ্রেজেন্টেশন করার সময় আমরা টার্গেট রাখবো কি, পুরো ইকুয়েশনটাকে একটা সাইনের ফরম্যাটে লিখে ফেলে, লিখে ফেললে সুবিধা হবে। করা যাবে না যে তা না, আমি সেই চক্করে যাচ্ছি না, কিন্তু একটা পয়েন্ট তোদের সাথে আমি ক্লিয়ার করে নিতে চাইছি, যেটাতে আমার সুবিধা হবে। আদারওয়াইজ আমার কিন্তু ক্যালকুলেশন করতে গেলে বা নিয়ম করতে গেলে আমরা কিন্তু অসুবিধায় পড়ব। বোঝা গেল পয়েন্টটা? হলো? আচ্ছা, এরপরেতে পরে কথা যাবে, একটু ওয়েট করবো। আমরা চলে এলাম এর পরের কথা, রাইট? পরের কথাতে যেটা শেখাবো, পরের একটা এক্সাম্পল নিয়ে নেব। হ্যাঁ, যেটা কথা বলছি, ভি ইকুয়াল টু ভিএম কস ওমেগা টি, তো কস থাকলে আমি রাখবো না, আমি তাকে সাইনের টার্মে লিখবো। সাইনের টার্মে লিখলে আমাদের এটা কত চলে আসবে, বেসিক্যালি লিখতে পারবো কত, দেখ সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তাহলে সেটাকে আমার এই ফেজর ডায়াগ্রাম দিয়ে দেখতে গেলে কি করব, ওই দুটো অ্যাক্সিস, একটা তোদের হরাইজন্টাল অ্যাক্সিস, তার সাথে পারপেন্ডিকুলার সাইড। আমি শেখালাম কি, আমাদের যদি শুধু সাইন ওমেগা টি থাকতো সেটা এক্স অ্যাক্সিস বরাবর, কিন্তু এখন তার সাথে কি আছে, 90 ডিগ্রি যোগ আছে। তার মানে কি, ওমেগা টি হলে এটা হতো, তার সাথে 90 ডিগ্রি যোগ করেছি, মানে সেটার ডিরেকশন কোথায় চলে যাবে, এরকম উপরের দিক বরাবর চলে যাবে। তাহলে এটার যেই অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হলো কোনটা, 90 ডিগ্রি, অর্থাৎ ওমেগা টি ছাড়া এক্সট্রা যে পার্টটা আছে। আর এই যে তার লম্বাটা, সেটাকে আমি দিয়ে কাকে ডিফাইন করব, ভিএম দিয়ে ডিফাইন করব। তাহলে এই হয়ে গেল কি আমাদের ফেজার রিপ্রেজেন্টেশন। তাহলে পরের আরো একটা এক্সাম্পল নিই, কিরকম দেখ, যদি এরকম ঘটনা হয় যে ধর লেখা আছে ভি ইকুয়াল টু ভিএম
সাইন ওমেগা টি প্লাস থিটা। ওকে, তাহলে দেখ ওমেগার সাথে আরো একটা অ্যাঙ্গেল অ্যাড হয়েছে যেটা হচ্ছে কি থিটা। তো এই পরিস্থিতিতে ফেজর ডায়াগ্রাম কিরকম হবে দেখ, আমরা লিখে নিলাম এই তোদের কোঅর্ডিনেট সিস্টেম। ওমেগা টি হলে কি আসতো, শুধু এক্স অ্যাক্সিসে থাকতো, কিন্তু এখন তার সাথে কি হয়েছে, একটা থিটা অ্যাড হয়েছে। তার মানে কি আমাদের হরাইজন্টাল সাথে সে কিন্তু আরো একটু অ্যাঙ্গেল এগিয়ে যাবে। তো এগিয়ে গিয়ে কতটা অ্যাঙ্গেল এগোবে না, থিটা অ্যাঙ্গেল এগোবে। এখানেতেও তার যে অ্যামপ্লিটিউডটা সেটা আমাদের হবে কতখানি, ভিএফ। তো এইরকম ভাবে আমাদেরকে এদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। বা আমি যদি এখানে তো আরো একটা এক্সাম্পল দিই, আমি ধরে নিচ্ছি তাকে এরকম দেওয়া হলো ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি মাইনাস। তাহলে দেখ আগেরটাতে কি হয়েছিল, থিটা অ্যাড হয়েছিল, মানে কি এখান থেকে থিটাটা এগিয়ে গিয়েছিল। এখন আমি কি বলছি, থিটা মাইনাস হয়েছে, মানে কি আসবে, বেসিক ধারণা থিটা আমাদের কি হবে, পিছিয়ে যাবে, তাই তো। তাহলে থিটা পিছিয়ে গেল কতখানি না, এখান থেকে থিটার যা ভ্যালু হবে, তো পিছিয়ে গেল মানে আমাদের কি, পিছিয়ে গেল মানে আমাদের এইরকম ভাবে চলে আসবে। তাহলে এই অ্যাঙ্গেলটা চলে যাবে কতখানি, থিটা। এবারে তো দেখ আমরা সবাই জানি থিটাটা পজিটিভ কখন হয়, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই। তাহলে থিটা যদি পজিটিভ ছিল, আমরা এখান থেকে ঘুরেছিলাম কোথায় দেখ, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। থিটাটা আমাদের নেগেটিভ হয়েছে, মানে আমরা ঘুরবো কোথায়, ক্লকওয়াইজ ডিরেকশনে। তাই এখানে অ্যাঙ্গেলটাকে আমরা নিচের দিকে ডিফাইন করছি। ওকে, এই হচ্ছে কি আমাদের বেসিক লাইনার, যেটাকে আমাদেরকে শিখে নিতে হবে। বোঝা গেল? আচ্ছা, এখানেতেও আমাদের এই অ্যামপ্লিটিউডটা কোনটা আসবে, অ্যামপ্লিটিউডটা আসবে এটা কতখানি লম্বা করেছে। তাহলে এটা হয়ে গেল গিয়ে তার কি আমাদের ফি। এরপরের কথায় চল, যদি কোথাও আমার এরকম ভাবে ডিফাইন, কিরকম ভাবে, এই পয়েন্ট কিরকম ভাবে ডিফিনেশনের কথা বলছি দেখ। আগে তো আমি এই হরাইজন্টাল অ্যাক্সিস বা পোলার কোঅর্ডিনেট সিস্টেমটার মতনটাকে ড্র করে দিয়ে, ধর আমার লেখা আছে ভি ইকুয়াল টু মাইনাস ভিএম কস, মাইনাস ভিএম কস ওমেগা টিটাকে সাইনের টার্মে লিখবো কিরকম ভাবে, নিশ্চয়ই তোরা বলতে পারবি ভিএম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। মানে এখান থেকে থিটা কোন কোয়াড্রেন্টে চলে যাবে, ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেলে আমাকে সেটাকে কি করতে হবে, এই ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তাহলে ওমেগা টি থেকে আমাদের কি হয়েছে, 90 ডিগ্রি সাবট্রাক্ট হয়েছে। ওমেগা টি হলে কোথায় থাকতো, হরাইজন্টালে, সেখান থেকে 90 ডিগ্রি কমেছে, মানে কি 90 ডিগ্রি পিছিয়েছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা যাবে কত, 90 ডিগ্রি। তাহলে এই পরিস্থিতিতে ফেজারটা একদম কিরকম হবে, 90। এবং এখানেতেও তার এই যে লম্বাটা, সেই লম্বাটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, ভি এ দিয়ে রিপ্রেজেন্ট করব। বোঝা গেল? আচ্ছা, তো এই চলে গেল কিসের গল্প, আমাদের ফেজার ডায়াগ্রামের গল্প। আর আরো একটা কথা, সাধারণত আমাদের দুটো জিনিস, সেটাকে আমরা আরো পরে এক্সপ্লেন করব, সেটাখানে দুটো জিনিস আমরা কি করে নেব দেখ। রেফারেন্স হিসাবে, রেফারেন্স মানে যেটাকে বেসিক ধরে নিয়ে কাজ করব, রেফারেন্স হিসাবে আমরা ধরে নেব কাকে, ভোল্টেজ। কখন, যদি সেটা আমাদের হয় কি, ইফ দ্যাট ইজ এ প্যারালাল সার্কিট। ওকে, প্যারালাল। এটার এক্সপ্লেনেশন আমি পরে করব, এখন শুধু একটুখানি কথা লিখে রাখ। আর রেফারেন্স হিসাবে আমাদেরকে নিতে হবে কি, কারেন্ট। কখন, যদি সেটা হয় কি, ইফ দ্যাট ইজ এ সিরিজ সার্কিট। তার কারণ হচ্ছে কি দেখ, সিরিজ সার্কিট হলে কি হয়, কারেন্টটা কনস্ট্যান্ট থাকে, সবার ক্ষেত্রে কারেন্ট সেম যায়। তাই রেফারেন্স হিসাবে আমরা কি করব না, সিরিজ হলে কারেন্ট। আর যদি আমাদের প্যারালাল হয়, তখন আমরা কি জানি, তার পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট হলে তার ভোল্টেজটাকে আমরা রেফারেন্স হিসাবে নিই। ওকে, তাহলে এই দুটো বেসিক কথা কিন্তু আমাদেরকে শিখে রাখতে হবে। গেল? এরপরেতে আমরা চলে যাব হচ্ছে কি এরপরের কথা, মানে বেসিক আমাদের বইয়েতে যেটা সিলেবাস হিসাবে করে দেওয়া আছে সেই কথা চলে। ওকে, তো চল যাওয়া যাক। কি কথায় যাচ্ছি দেখ, এরকম কথায় যাওয়া যাক যে এসি ভোল্টেজ কি করা হয়েছে, গিভেন টু
পিওর রেজিস্টার। আচ্ছা, তোরা একটা কথা মাথায় রাখতে পারিস। দেখ, তোদের আমি ডিসকাশন করার সময়তে আমরা কি করছিলাম, ছায়া প্রকাশনের বই ধরে সমস্ত কিছু ডিসকাশন করছি। কিন্তু আজকে যখন মানে আগের দিন থেকেই তোরা দেখতে পাচ্ছিস, আমি যখন এসি কে ডিসকাশন করছি, আমি কিন্তু ছায়াকে ফলো করছি না। আমি একটা জেনারেল অ্যাপ্রোচে তোদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার কারণ কি, তোরা এটার বইটা ছায়ার বই থেকে পড়িস না, মানে আমার সাজেশন তোরা পড়তেই পারিস যদি তোরা গুড এনাফ হোস, কিন্তু আমার সাজেশন এটাকে ছায়ার বই থেকে না পড়ে আমি জেনারেল ভাবে যেরকম পড়াচ্ছি এরকম ভাবে তোরা জিনিসটাকে পড়, সেটাতে তোদের কাছে মোর রিলায়েবল। কেননা ছায়ার বইটাতে এতটা ভাবে লেখা আছে যেটা মাথায় নেওয়াটা তোদের পক্ষে একটু ডিফিকাল্টিস হতে পারে। ওকে, সেই কথা মাথায় রেখে যেমন ভাবে করাচ্ছে একটু করে নেওয়ার চেষ্টা। তাহলে আমি বললাম কি, এসি ভোল্টেজ গিভেন টু পিওর রেজিস্টর। তাহলে এসি ভোল্টেজকে পিওর রেজিস্টারে দিই, মানে আমাদের এখান থেকে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। চল একবার সার্কিট ডায়াগ্রাম ড্র করে নিয়ে আসি। এই একটা রেজিস্টার, পিওর রেজিস্টার, মানে একটাই শুধু রেজিস্টার আছে, তার সাথে আমাদের কি করা হয়েছে, একটা এসি ভোল্টেজকে কানেক্ট করা হয়েছে। যখন এসি দিই তখন আমাদের সার্কিটেতে ডিরেকশন দিতে হয় না কারেন্টের, কেননা কি কারেন্ট তো আমাদের অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকে সময়ের রেসপেক্টে। তো এই হয়ে গেল কি আমাদের আর হলো। তো দেখ, আমি এখান থেকে যে এসি ভোল্টেজ দিয়েছি, তো এসি ভোল্টেজের সময় কি লিখতে হয়, ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, বেসিক ফরম্যাট সাইন ফরম্যাট দিয়ে নিল। তো এখানটাতে আমাদের কি করতে পারে, তাহলে কারেন্ট বের করতে দিতে পারে। কারেন্ট মানে ওহমসের ল থেকে আমরা পেয়েছি কত, ভিআর। ভি ভি মানে আমাদের কত আছে দেখ, ভিএম সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আমরা করলাম কাকে না, আর দিয়ে করলাম। ওকে, তাহলে আমাদের এখান থেকে পেয়ে যেতাম পেলাম কি, দেখ তো ভিএম বাই আর ইন্টু সাইন। এই যে ভিএম বাই আর মানে ম্যাক্সিমাম ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলাম, এই জিনিসটাকে আমাদের বলে কি, ম্যাক্সিমাম ভোল্টেজকে দিয়ে যখন রেজিস্ট্যান্সকে ভাগ করে দিই, এই ঘটনাটা আমাদের আসে হচ্ছে কি না, ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে এখান থেকে কারেন্টের ভ্যালু পেয়ে গেলাম কত, আই এম সাইন। নিশ্চয়ই একটা কথা বুঝতে পারছি, দেখ আমি এখান থেকে যখন ডিসকাশন করলাম আমি কাকে লিখলাম, আই এম। আই এম মানে কত, ভিএম বাই আর। আর এর ভ্যালু কি হয়, একের থেকে বেশি হয়। তাহলে আমি এখান থেকে একটা পার্ট বলে দিতে পারবো যে ম্যাক্সিমাম ভ্যালু মানে ম্যাগনিটিউডের কথাটা বলছি, সেটা কি থাকবে, লেস দ্যান পিএম থাকবে। ওকে, তাহলে এই কথাটা কিন্তু তোদেরকে মাথায় নিয়ে, এবারে এটার ক্ষেত্রে আমি তোদের সাথে ড্র করব দুটো জিনিস। কি কি জিনিস ড্র করব, সেটা আসছে কি দেখতো, একটা আসছে ফেজর ডায়াগ্রাম। আগে ফেজর ডায়াগ্রামটাই ড্র করে নি, তারপরে অন্য কথা আসছে। ফেজর ডায়াগ্রাম কি শেখালাম একটু আগে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কার, ভোল্টেজের বা কারেন্টের। তাহলে আমার কাছে ভোল্টেজ আর কারেন্ট দুটোই আছে, আমাকে এখান থেকে তাহলে দুটোই ড্র করে দেখে নিতে হবে। চল একবার ড্র করে নিই। এই বেসিক জায়গা, ভার্টিক্যাল সাইড আর হরাইজন্টাল সাইড। তোদেরকে কি শেখালাম, যদি শুধু সাইন ওমেগাটি থাকে সেটাকে আমি কোথায় দেবো, এক্স অ্যাক্সিস বরাবর দেবো। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর দিলে আমাদের এখানেতে ঘটনাটা কেমন পেয়ে যাচ্ছে, দেখ পুরোপুরি এক্স অ্যাক্সিস বরাবর এই। তাহলে এটা যেটা হলুদ কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটা কাকে রিপ্রেজেন্ট করে দিলাম, ভোল্টেজকে। ভোল্টেজ ইকুয়াল দেখে নিলাম ভিএম সাইন ওমেগা। কারেন্ট, কারেন্টটাতেও কি আসছে, শুধু সাইন ওমেগা টি আসছে, তাহলে অর্থাৎ কারেন্টটাও কি আসবে, শুধু এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিসের উপরে দিয়ে আমাকে তাকে এঁকে দিতে হবে। তাহলে সেটাকে এঁকে দেবো কিরকম ভাবে, বেসিক লাইন এরকমই গ্রাফটা হবে, শুধু সেখান থেকে ম্যাগনিটিউডটা কম হবে, মানে সেটা একটু ছোট হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা এখানটা থেকে এই পার্টটা হলো কি আই এম, কারণ ম্যাগনিটিউডটা ছোট। ভোল্টেজের সময় এই পুরো পার্টটা হয়েছিল কি ভিএম, কিন্তু আই এম এটা তো চলে গেল, এখানেতে কারেন্টের ইকুয়েশনটা কাকে আমি আঁকলাম, সেটা হচ্ছে আই এম সাইন ওমেগা টি। ওকে, তাহলে দেখ ওমেগা টিটাকে আমরা বলতাম কি ফেজ, ভোল্টেজের ক্ষেত্রেও যা ফেজ আছে কারেন্টের ক্ষেত্রেও তাই ফেজ আছে। তার মানে এইখান থেকে একটা আমাদের কনক্লুশন করতে হবে, সেই কনক্লুশনটা কি, সেটা হচ্ছে কি দেখ, ফর পিওর রেজিস্ট্যান্স ওকে, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ কি আছে না, আর অ্যাট দ্য সেম পেজ,
আর অ্যাট দ্য সেম পেজ। তার কারণ কি দেখতে পাচ্ছি, সাইনের ভেতরেতে দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম কোয়ান্টিটি আছে, আর অ্যাট দ্য সেম পেজ। তো এই চলে গেল কি আমাদের ফেজরটা। এখন আমাদের আরো একটা কাজ করতে হবে এখান থেকে, সেটা হচ্ছে কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কার না ভোল্টেজের এবং কারেন্ট। তো সেটাকেও আমরা করে দেখে নেব কিরকম কথা হচ্ছে। দেখ পরের কথা, এক মিনিট students। এবারে তো আমরা চলে যাবো এর পরের কথাটা, সেটা হচ্ছে কি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। কার করবো না, দুটোরই করবো, ভোল্টেজ এবং কারেন্ট। একবার ইকুয়েশন গুলো মনে করো, আগের পাতাতেই আমরা করলাম। ইকুয়েশন করলাম, দেখ ভি ইকুয়াল টু করলাম কত, ভিএম সাইন। তার মানে ভোল্টেজের গ্রাফটা কিরকম আসবে, বেসিক সাইন গ্রাফের মতো থাকবে। তাহলে সাইন গ্রাফের মতন বেসিক গ্রাফ থাকলে সেখান থেকে আমাদের ছবিটাকে কিরকম ভাবে দেখাবো, দেখ এখানটাতেই দেখিয়ে নি। ওকে, এই সাইন গ্রাফ, এই এই হয়ে গেল কি আমাদের ভোল্টেজের গ্রাফ। এদিক বরাবর দিয়ে দিলাম, এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা আসছে গিয়ে কি আমাদের ভিএম। এই দিক বরাবর আমি কাকে দিতে পারবো, টাইমকে দিতে পারবো, বা অ্যাঙ্গেলকেও চাইতে দিতে পারবো। এটা হয়ে গেল কি ভি ইকুয়াল টু পিএম সাইন ওমেগা টি। আমরা সবাই জানি এখান থেকে এই অবধি যে টাইম ফ্রেমটা, সেই টাইমটাকে আমাদের বলা হয় কি টাইম পিরিয়ড, তাকে ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করে, তাই তো। এবারে তো দেখ আমাদের যদি এখান থেকে বলতো কি যে কারেন্টকে রিপ্রেজেন্ট করে, কারেন্টের ইকুয়েশন ওই পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কত শিখলাম, আইএম সাইন ওমেগা টি। তাহলে সেটাও সাইন কার্ভই হবে, কিন্তু একটাই তফাৎ, তার ম্যাগনিটিউডটা আমাদের কিন্তু কমে গেছে। তার কারণ কি, আগের পাতাতেই তোদের শিখিয়েছি, দেখ আই এম কি, সেটা হচ্ছে লেস দ্যান ভিএম। তাহলে এখানটাতে যদি আমি সেটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে তার গ্রাফটাকে দেখানোর সময় কি করতে হবে, টাইম পিরিয়ড সেম, খালি ম্যাগনিটিউডটা কমে গেছে। তাহলে এখানেতে গ্রাফের প্যাটার্ন কি আসবে, এই এরকম ধরনের প্যাটার্ন আসবে, তাই না। তাহলে এখান থেকে দেখে নিলাম টাইম পিরিয়ড সেম, অর্থাৎ এটারও স্টার্টিং আর এন্ডিং একটা পুরো সাইকেলের সেম, খালি একটা জিনিসই ঘটলো, তার যে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, সেই ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডের ভ্যালুটা কিন্তু কমে গেল। তাই এখানটাকে তাকে আমাদের লেখা হয়েছে কি দিয়ে, আই এম দিয়ে লেখা হয়েছে। হলো, তাহলে এই হয়ে গেল কার গল্প না, আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের গল্প। এবারেতে আমার এখান থেকে কয়েকটা ছোট ছোট কথা শিখতে হবে। কি কি কথা শিখতে হবে সেটা আসছে, দেখ আমি একটা কথা তোদেরকে শেখালাম, শেখারটা হচ্ছে কি যে দেখ ভি ইকুয়াল টু আমরা কত শিখেছিলাম না, আইআর। ওকে, তো ভি ইকুয়াল টু আইআর, সেটার মধ্যে কোনো কারো ডাউট থাকা উচিত না, সেটা ছিল কি আমাদের ওহমের সূত্র ছিল। এবারেতে এখান থেকে আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে, সেটা আসছে কি দেখতো না, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স ছিল কি কোনো একটা মেটেরিয়ালের, অর্থাৎ কোনো একটা ডিভাইসের যে কোনো গেইন প্রোভাইড করতে পারে না, যাকে আমরা কি বলি, গেইন যে প্রোভাইড করতে পারে না তাকে বলি প্যাসিভ ডিভাইস। তাহলে যখন কোনো প্যাসিভ ডিভাইস থাকে, সেই প্যাসিভ ডিভাইসের কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার যে প্রপার্টি, তাকে আমরা বলেছিলাম কি রেজিস্ট্যান্স, তাই না। তাহলে আমাদের কাছে এখান থেকে কথা আসছে, ইট ইজ দ্য প্রপার্টি অফ এ মেটেরিয়াল, বা ইট ইজ দ্য property of passive device,
প্যাসিভ ডিভাইস মানে নিশ্চয়ই বুঝিয়ে দিলাম তোদেরকে, এমন ডিভাইস যে গেন প্রোভাইড করতে পারে না। গেন মানে কি, আউটপুট বাই ইনপুট যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটা আমাদের নিজে বা ওরকম ভাবে তোদের পাবা না। যে গেন প্রোভাইড করতে পারে না মানে বলছি কি সে কোনোভাবে এনার্জিকে স্টোর করে রাখতে পারে না, এটুকুনি কথা। তাহলে এখান থেকে আসছে কি, ইট ইজ দ্য প্রপার্টি অফ এ প্যাসিভ ডিভাইস। ইট ইজ দ্য প্রপার্টি অফ এ প্যাসিভ ডিভাইস, যার জন্য সে কি করে, কারেন্ট ফ্লোকে রেজিস্ট করে। তাহলে ডিউ টু হুইচ ইট রেজিস্ট, ডিউ টু হুইচ due to which it opposes the flow of current. তাহলে এটা একটা বেসিক পয়েন্ট যেটা তোদের সাথে আমি ডিসকাশন করে নেব। এটাকে রেজিস্ট্যান্সকে আমাদের বলা হয় কি, বাংলায় আমরা বলেছি কি না রোধ। লিখি কোন ওয়ার্ড দিয়ে, আমরা সবাই জানি এটাকে লেখা হয় কোন ওয়ার্ড দিয়ে, আর। এবারে তো দেখ, যদি কোথাও কোনো অ্যাক্টিভ ডিভাইস থাকে, অর্থাৎ কি যে গেন প্রোভাইড করতে পারে, বা আমরা এটাও বলতে পারি কি যে আমাদের কিছু চার্জ বা এনার্জি স্টোর করে রাখতে পারে, সেরকম অ্যাক্টিভ ডিভাইসের কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার যে প্রপার্টি থাকে তাকে আমাদের বলা হয় কি রিঅ্যাকট্যান্স, যাকে বাংলায় আমরা বলি কি প্রতিঘাত। ওকে, তাহলে আমরা এখান থেকে পরের কথা শিখে নিচ্ছি কি একটা ডেফিনেশনের কথা যেটা আমাদের কাজে লাগবে, তাই আমরা শিখছি। সেটা হচ্ছে এরকম কথা কি, দেখ রিঅ্যাকট্যান্স, এটার কথাটাকে শিখে নি। এটা আসছে কি প্রপার্টি, কার প্রপার্টি না আমাদের কারেন্ট ফ্লোকে রেজিস্ট করে। প্রপার্টি ডিউ টু হুইচ অ্যাক্টিভ ডিভাইসেস, ওকে, প্রপার্টি ডিউ টু হুইচ অ্যাক্টিভ ডিভাইসেস opposes the flow of current. দুটোই কিন্তু কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার ঘটনা, কিন্তু একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইসের, একটা হচ্ছে কি প্যাসিভ ডিভাইস। আচ্ছা, এই রিঅ্যাকট্যান্স কে আমাদের এক্স ওয়ার্ড দিয়ে ডিফাইন করা। এর বাংলার নামটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার কোয়েশ্চেনে কিন্তু বাংলাতেই কোয়েশ্চেন হবে। এর বাংলার নামটা আসছে কি প্রতিঘাত। হলো, এবার তো দেখ আমাদের সিলেবাস অনুযায়ী বেসিক যে দুটো ডিভাইসের আমাদের তো প্রতিঘাতের কথা বলা আছে, সেটা হচ্ছে কি একটা ক্যাপাসিটর আর একটা হচ্ছে কি ইন্ডাক্টর। হলো, তাহলে আমাদের এখান থেকে বলতে পারবো কি, দেখ আমাদের জেনারেল দু ধরনের আমাদের অ্যাক্টিভ ডিভাইস সিলেবাসে দেওয়া আছে, একটা হচ্ছে কি ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটরের কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার প্রপার্টিকে আমাদের কি বলা হবে না, আমাদের সেটাকে বলা হবে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। হলো, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বা ধারকীয় প্রতিঘাত। ক্যাপাসিটর রিলেটেড, তাই সেখান থেকে সেটাকে লেখা হয় কি এক্স সাফিক্সে সি। তার যে প্রতিঘাতের ভ্যালুটা হয় সেটাকে আমাদের লেখা হয় এরকম ভাবে, দেখ 1/ওমেগা ইন্টু সি। বোঝা গেল পয়েন্টটা? 1/ওমেগা ইন্টু সি। ঠিক সেরকম ভাবে আমাদের কাছে আরো একটা ডিভাইস আছে, তোদের আমি অল্টারনেট ইএমআই চ্যাপ্টারেতে পড়ানোর সময় পড়িয়েছি। সেটা কি ছিল না, আমাদের ইন্ডাক্টর। তাহলে ইন্ডাক্টরও কি করে, কারেন্ট ফ্লোকে রেজিস্ট করে। তো ইন্ডাক্টরের কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার যে প্রপার্টি তাকে আমাদের বলবো কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ওকে, তাকে আমরা বলবো কি আবেশীয় প্রতিঘাত। সেটাকে লেখা হয় কি দিয়ে, এক্স সাফিক্সে এল দিয়ে। বোঝা গেল? এক্স সাফিক্সে এল দিয়ে লেখা, সেটাকে আমাদের লেখা হয় কি ওমেগা ইন্টু এল। এবারেতে দেখ এরকম হতে পারে কোনো সার্কিট বা কোনো বর্তনী আছে যেখানে অ্যাক্টিভ ডিভাইস আর প্যাসিভ ডিভাইস দুটোই একসাথে আছে।
তাহলে সেখানেতে আমাদের কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার প্রপার্টি থাকবে। সেখানেতে আমাদের কারেন্ট ফ্লোকে যে রেজিস্ট করার প্রপার্টি, সেই প্রপার্টিটাকে আমাদের কিন্তু একটা অন্য নাম দিয়ে দেখা হয়, সেটা হচ্ছে কি জেড। ওকে, তাহলে আমি এখান থেকে কথা বললাম কি, যদি সার্কিটেতে কখনো পিওর রেজিস্ট্যান্স থাকে তখন আমাদের কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার প্রপার্টিকে বলবো কি রেজিস্ট্যান্স। যদি আমাদের অ্যাক্টিভ ডিভাইস থাকে তখন কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার প্রপার্টিকে আমি বলবো কি প্রতিঘাত, বা যাকে বললাম কি রিঅ্যাকট্যান্স। এবারেতে আমি শিখছি কি, যদি কোনো সার্কিটেতে অ্যাক্টিভ আর প্যাসিভ ডিভাইস দুটোই একসাথে থাকে, মানে আমার বক্তব্য আছে কি, ইফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ডিভাইস both are present, যদি অ্যাক্টিভ আর প্যাসিভ ডিভাইস বোথ আর present। যেমন কি আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নে আমাদের কোথাও আসছে কি আরএল সার্কিট। আরএল সার্কিট মানে বুঝতে পারছিস রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর দুটোই আছে। মানে এখান থেকে ঘটনাটা দেখতে পাচ্ছিস কি, দেখ এই হলো গিয়ে তোর একটা রেজিস্ট্যান্স, আর এখানটা থেকে তার সাথে একটা ইন্ডাক্টর তো আমাদের এরকম, তাহলে এটা হলো কি আর, এটা হলো কি এক্স। তাহলে দেখ আমি টোটাল কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার যে প্রপার্টি সেটাকে আমি জেড দিয়ে লিখবো, সেটা মানে আসবে কতখানি আর প্লাস এখান থেকে লিখবো হচ্ছে রিঅ্যাকট্যান্স ডিউ টু ইন্ডাক্টর। তাহলে এখান থেকে আর এর জন্য আমাদের কত হয় কারেন্ট ফ্লোকে রেজিস্ট, সেটা আরই থাকবে। এক্স এল সেটার সামনে আমাদের কি থাকে ওমেগা এল। এবারে প্রশ্ন আসছে কোনটা আমাদের অ্যাক্টিভের কোনটা রিঅ্যাক্টিভের, মানে কোনটা আমাদের অ্যাক্টিভ ডিভাইসের আর কোনটা প্যাসিভ ডিভাইসের পার্ট, সেটা বুঝতে অসুবিধা হবে। সেই জন্য রিঅ্যাক্টিভ ডিভাইসের যে পার্টটা আছে সেই পার্টটার সামনে আমরা একটা জে ওয়ার্ড অ্যাড করেছি। ওকে, এই যেখানেতে যে ওয়ার্ডটা অ্যাড করলাম সেটা কিছুই নয়, সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যার ভ্যালু হচ্ছে কত √1। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখ জে স্কোয়ার ইকুয়াল টু কত আসবে -1। আর যদি আমরা করি কত জে কিউব, তোরা কমপ্লেক্স নাম্বার ম্যাথমেটিক্সে শিখেছিস, তার ভ্যালু থাকে কত -j। তো এই ভ্যালুটাকে কিন্তু তোদের শিখে নিতে হবে। আর আরো একটা কথা বললাম দেখ জেড, সেটা হচ্ছে কি টোটাল কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার প্রপার্টি। এখানে এই যে জেডটা আছে সেই জেডটাকে বলা হয় কি আমাদের ইম্পিডেন্স, বা সেটাকে আমাদের বাংলায় বলি কি প্রতিঘাত। ওকে, সরি আগেরটাকে প্রতিঘাত বলেছি, এটাকে আমরা বলবো কি প্রতিরোধ। সরি, এটাকে বলেছি কি প্রতিঘাত, তো জেড কে আমরা বলবো কি প্রতিরোধ। ওকে, তাহলে জেড এটার আমাদের বাংলায় নামটা চলে আসবে কি প্রতিরোধ। ওকে, তাহলে প্রতিরোধ ইকুয়াল টু কত পেয়ে গেলাম রোধ প্লাস আমাদের প্রতিঘাত, অর্থাৎ সেখান থেকে পার্টটা চলে গেল কতটা এক্স। তো এই রকম ভাবে আমাদেরকে শিখে রাখতে হবে। এবারেতে দেখ যদি আমাদের এরকম আরো একটা এক্সাম্পল নেই, কিসের এক্সাম্পল নেই, ধরে নে আমাদের আরো একটা এক্সাম্পল নিচ্ছি কিরকম ভাবে দেখতো আরসি সার্কিট। দেখ এখানটাতেও দুটো ঘটনা সেম, একটা আমাদের রেজিস্ট্যান্স থাকছে, তার সাথে আমাদের কি আছে একটা ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটরও কি অ্যাক্টিভ ডিভাইস, তাহলে এখানে তো টোটাল কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার যে প্রপার্টি সেটাকেও আমাদের কি দিয়ে দিতে হবে জেড দিয়ে দিতে হবে। আমাদের রেজিস্টারের কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার প্রপার্টিকে কি দিয়ে লিখবো আর দিয়ে লিখবো, ক্যাপাসিটরের কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার প্রপার্টিকে আমি কি দিয়ে লিখবো এক্স সি দিয়ে। আমি দেখ এখানটাতে লিখলাম কত আর এর ভ্যালু আর, এক্স সি মানে আমি কতখানি শিখেছি, এক্স সি মানে আমি শিখেছি হচ্ছে 1/ωc। এবার দেখ এখানেও কোনটা অ্যাক্টিভ আর কোনটা রিঅ্যাক্টিভ সেটা বুঝতে অসুবিধা হবে, সেই জন্য এখানে তো এই ওমেগা সি যখনই কথাটা দিই তার নিচে আমাদের কি করতে হয় একটা জেড। দেখ এখানটা থেকে ওমেগা এল এর পাশে যে দিয়ে দিয়েছিলাম, এখানটাতে ওমেগা সির পাশে আমরা কাকে দিয়ে দেবো জেড। আমরা টেকনিক্যালি অনেক কিছু কথা আছে কিন্তু আমাদের লেভেল অনুযায়ী পড়ার জন্য আমরা এটুকুনি করতে পারি, সেটা হচ্ছে অ্যাক্টিভ পার্টের সামনেও একটা জে দেবো, রিঅ্যাক্টিভ পার্টে মানে ওমেগার সামনে একটা জে বসাবো, এটুকুনি হচ্ছে আমার কথা। তাহলে যদি ওমেগার সামনে আমি জে বসিয়ে দিই, আমি এটাকে তোর এই করণী নিরসন করতে পারবো। করলে আমাদের কি করবো দেখতো ওপর নিচে যদি জে দিয়ে মাল্টিপ্লাই করি আমার কত পেয়ে যাবো, উপরেতে জে নিচে জে স্কোয়ার, জে স্কোয়ার মানে কত -ওমেগা মানে -1।
মানে বেসিক্যালি এখান থেকে যে জিনিসটা পাবো সেটা আসছে কি দেখো আর মাইনাস জে বাই ওকে। তাহলে এই যে ব্যাপারটা এটা হয়ে গেল কি আমাদের ধারকীয় প্রতিরোধ। ওকে, মানে ধারকীয় প্রতিঘাত যেরকম ছিল অর্থাৎ যেখানেতে ধারক আর রেজিস্ট্যান্স দুটোই মিলে থাকবে সেখানটা থেকে আমাদের জেড এর ভ্যালু চলে আসবে কত। তাহলে দেখ এখান থেকে একটা কথা আমরা শিখতে পাচ্ছি, জেড বেসিক্যালি যেটাকে আমি বলছি কি ইম্পিডেন্স, সেটা হচ্ছে কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? জেড বেসিক্যালি যেটা সেটা আসছে কি আমাদের একটা কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের আমরা শিখেছি দুটো জিনিস হয়, একটা হয় কি ম্যাগনিটিউড আর একটা হয় কি আমাদের তার অ্যাঙ্গেল, তাই না? তাই তো আমরা কথাটা শিখেছি কমপ্লেক্স নাম্বারে। তো তাহলে যেখানেতেই আমাদের জেড বলে ওয়ার্ডটা থাকবে সেই জেড অর্থাৎ ইম্পিডেন্স সেটাকে আমি দুটো পার্ট দিয়ে লিখতে পারছি। কি কি পার্ট দিয়ে লিখতে পারছি? জেড মানে লিখতে পারছি কত দেখ আর প্লাস জি এক্স, বা আমি এখান থেকে লিখছি কতখানি আর প্লাস এক্স। তো এখান থেকে দেখ আমাদের যেটা করতে হবে বেসিক্যালি আমাদের একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। রেজিস্টিভ পার্ট যেটা থাকে অর্থাৎ নর্মাল ডিভাইসের জন্য মানে প্যাসিভ ডিভাইসের জন্য থাকে সেটাকে আমরা লিখি কোথায় এক্স অ্যাক্সিস বরাবর, যেটা রিঅ্যাক্টিভ ডিভাইসের জন্য সেটাকে আমরা লিখি কোথায়, সেটাকে লিখি হচ্ছে আমাদের এরকম ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং তার যে হাইপোটেনিয়াসটা ক্রিয়েট হয় সেই হাইপোটেনিয়াসটাকে আমরা লিখি কি দিয়ে জেড দিয়ে। তাহলে এখান থেকে বেসিক্যালি আমরা বলতে পারবো জেড বা ইম্পিডেন্সের ভ্যালু কত আসবে না, সিম্পল টার্মে আমি বলতে পারবো সেটা আসবে দেখ আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা হয়ে গেল কি আমাদের ইম্পিডেন্সের মান বা ম্যাগনিটিউড। তাহলে এর যে অ্যাঙ্গেল সেটাকে আমি লিখতে পারবো কিরকম ভাবে, tan ইনভার্স অফ আমরা কি জানি পারপেন্ডিকুলার বাই বেস, মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আমরা কত জানি tan থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে থিটা ইকুয়াল টু কত লিখবো tan ইনভার্স অফ পারপেন্ডিকুলার বাই বেস। ওকে, তাহলে এই যে জিনিসটা এই এটা হয়ে যাবে কি আমাদের অ্যাঙ্গেল। এবারে দেখ তাহলে ইম্পিডেন্স রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সকে রিপ্রেজেন্ট করার জন্য আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এই যে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় কি আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে এই যে জিনিসটা যেটাকে ট্রায়াঙ্গেলের সাহায্যে তিনটাকে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে আমরা বললাম কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, যাকে বাংলায় বলা হয় কি প্রতিরোধ ত্রিভুজ। তাহলে এই ঘটনাটা পেয়ে গেলাম কি দেখতো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ওকে, যাকে আমরা বললাম কি দেখ প্রতিরোধ ত্রিভুজ। এই ঘটনাটাকে কিন্তু আমরা সবাই শিখে। তাহলে এখানটা থেকে নিশ্চয়ই কারোর কোনো ভাতি ঘোড়া কোনো কিছু কাজ নেই, সবাই বেসিক্যালি জিনিসটাকে বুঝতে পেরেছে সেখান থেকে কি কাজ করা হচ্ছে। এরপরেতে আমি আরো একটা কথা শিখিয়ে দেবো যেটা আমার বেসিক্যালি একটু পরে কাজে লাগবে, সেই জন্য আমি কি শিখিয়ে দেবো কি না সামান্য কিছু ক্যালকুলেশনের পার্ট। কিরকম কথা, একবার আসা যাক। এরকম কি নিয়ে ক্যালকুলেশন না, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার নিয়ে, সাম ক্যালকুলেশন উইথ কমপ্লেক্স। একটুখানি একবার শিখিয়ে রাখি দেখ, ধরে নে এই একটা কমপ্লেক্স নাম্বার তার ভ্যালু দেওয়া আছে 2 প্লাস জে ইন্টু 3। তাহলে এটা হচ্ছে কি অ্যাক্টিভ পার্ট, এটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ পার্ট, মানে কি এটা রিয়েল পার্ট এটা আসছে কি ইমাজিনারি পার্ট। আর বি বি ইকুয়াল টু আছে কতখানি ধরে নে 3 প্লাস জে ইন্টু 5। আমাদের এখান থেকে কমপ্লেক্স নাম্বারের দুটো কথা একটু মনে করিয়ে দিই। একটা আসছে কি দেখ যদি আমাদের তার অ্যাডিশন করে মনে কর আমরা একটা নতুন কোয়ান্টিটি পেলাম সি, আমি লিখছি কত তাহলে অ্যাডিশন করে পাচ্ছি মানে বেসিক্যালি লিখবো এ প্লাস বি। এবারে তো বোঝার চেষ্টা কর যে অ্যাডিশনের সময়তে কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশনের সময়তে আমরা করি যে রিয়েল পার্ট অ্যাড করে দিই আর ইমাজিনারি পার্ট অ্যাড করে দিই। তাহলে দেখ রিয়েল পার্টে কি আছে 2, এখানটাতে আছে 3, তাহলে এখান থেকে আসবে কি রিয়েল অ্যাড। তারপরে তো আমাদের যেটা থাকবে যেটা আমাদের দুটো পার্টকে সেপারেট করছিল সেখানেতে আমাদের কি থাকবে ইমাজিনারি আর মানে 3 আর 5 অ্যাড। তাহলে সেখান থেকে সেটা অ্যাডিশন করার পরে তো আমরা ভ্যালুটা কত পেয়ে যাব 5 প্লাস 8 ইন্টু জি। ওকে,
এটা হয়ে যায় কি আমাদের কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন। আমরা সবাই শিখেছি ক্লাস 11 ম্যাথসে পড়ার সময়। এরপরে আমাদের কি থাকতে পারতো কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশনের পরে আমাদের তারপরে থাকতে পারতো দেখ সাবট্রাকশন। সাবট্রাকশনের সময় আমাদের কি থাকতে পারতো বেসিক কথা, দুটোকে আমরা বিয়োগ করতাম। আমি ধরে নিচ্ছি সেখানে তো একটা এমন কোয়ান্টিটি পাচ্ছি যে কোয়ান্টিটিটা হচ্ছে কি ডি, সেটা মানে কি আমাদের ওই এ মাইনাস বি। তাহলে বিয়োগ মানেও কি অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ বিয়োগ, আর ইমাজিনারি থেকে ইমাজিনারি বিয়োগ, মানে রিয়েল থেকে রিয়েল বাদ আর ইমাজিনারি থেকে ইমাজিনারি বাদ। তাহলে দেখি এর রিয়েল কত আছে, এর 2, বি এর রিয়েল কত আছে 3, তাহলে 2 মাইনাস 3 প্লাস আমাদের কত যাবে এর ইমাজিনারি কত আছে 3, তাহলে আমাকে লিখতে হবে কত 3 মাইনাস এর ইমাজিনারি কত আছে 5। তাহলে দেখ আমার এখান থেকে ঘটনাটা পেয়ে যাব কতখানি -1 মাইনাস 2 ইন্টু j। তাহলে এই হয়ে যাবে কি আমাদের অ্যাডিশন করার প্রসিডিওর, আর আমাদের হয়ে গেল কি সাবট্রাকশন। তো এটাকে আমাদের জেনারেল ফরম্যাটে আমাদের লিখতে আমাদের এরকম ভাবে লেখা যায়। কিন্তু আমাদের এই এসি অ্যানালিসিসের সময় আমাদের মাল্টিপ্লিকেশন আর ডিভিশন করাটা আমাদের কিন্তু একটুখানি বুদ্ধি করে করতে হয়। আমরা কি রকম বুদ্ধি নিয়ে করি সেটাকে আমরা একটুখানি দেখছি। কিরম ভাবে করছি তাই প্রথম থেকে আমরা চলে যাচ্ছি কি মাল্টিপ্লিকেশন, মানে আসছে কি প্রোডাক্ট। একবার মনে করে দেখ এ ইকুয়াল টু আমি কত লিখেছিলাম, এ ইকুয়াল টু আমি লিখেছিলাম হচ্ছে এরকম দেখ 2 প্লাস 3, যে 3 আর 3 একই গল্প। তো আমার এখান থেকে চলে আসছে কত দেখ 2 প্লাস 3। গল্প আসছে মাল্টিপ্লিকেশন করার সময় আমরা এই ফরম্যাটটাতে রাখবো না, আমরা এটাকে করব কি এর ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলের ফরম্যাটে রাখবো। এই এর ম্যাগনিটিউড কত, এর ম্যাগনিটিউডটা আমাদের ছিল হচ্ছে কত দেখ শিখিয়েছি আন্ডার রুট অফ রিয়েল এর স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার। তাহলে দেখ না 4 আর 9 মানে কত আসছে, এটার ম্যাগনিটিউড চলে আসছে কত দেখ √30। আর দেখ তোদের একটু আগে শেখালাম এটার অ্যাঙ্গেল কতটা হয়, এটার অ্যাঙ্গেল হয় তোদের শেখালাম হচ্ছে দেখ tan ইনভার্স অফ ইমাজিনারি বাই রিয়েল। তাহলে এখান থেকে আমাকে লিখতে হবে কত tan ইনভার্স অফ দেখ না ইমাজিনারিটা কত আছে 3 ডিভাইডেড বাই রিয়েল। তো যখনই আমাদের এই ফরম্যাট দুটো পেয়ে যাব তখন এই কমপ্লেক্স নাম্বারটাকে আমাদের লিখবো কিরকম ভাবে, আমাদের এই ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলের ফরম্যাটে লিখবো। তখন আমাদের এই ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলের ফরম্যাটে লিখলে এই কোয়ান্টিটিটা পেয়ে যাব কত দেখতো √13, এটা চলে গেল ম্যাগনিটিউড, তার অ্যাঙ্গেল, তার সাথে অ্যাঙ্গেল বলতে দেখ এরকম অ্যাঙ্গেল দিয়ে দিলাম, সেই অ্যাঙ্গেলটা পাচ্ছি কত tan ইনভার্স অফ এই ঘটনাটা। ওকে, এটা হয়ে গেল কি আমাদের একে রিপ্রেজেন্ট করার টেকনিক। প্রোডাক্টের সময়তেও এরকম ভাবে করতে হবে, আর যদি আমাদের ডিভিশন বলে দেয় তার সময়তেও কিন্তু এই করতে হবে। তাহলে গুণ এবং ভাগের সময়তে আমাদের কমপ্লেক্স নাম্বারটাকে প্রথমেতে এরকম ভাবে তার অ্যামপ্লিটিউড আর অ্যাঙ্গেলের ফরম্যাটে আমি কার সাথে করছিলাম বি এর সাথে, বিটার ভ্যালু কত ছিল 3 প্লাস √5, তাই না? তাহলে বিটাকেও আমি একই রকম ভাবে লিখে ফেলি, লিখে তাকেও কনভার্ট করে নিই, নেয়ার পরে তো আমরা আলোচনা করছি। তাহলে বি কত হলো দেখ তো বি হচ্ছে কি 3 প্লাস 5। ওকে, তাহলে এরো ম্যাগনিটিউড কত আসবে, এরো ম্যাগনিটিউডটা চলে আসবে দেখ সিম্পল কথা আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 9 প্লাস 25 মানে আমাদের কত পেয়ে গেলাম √34। আর এর অ্যাঙ্গেল কতটা আসবে সেটাও তোদের শেখালাম, অ্যাঙ্গেল আসবে কতখানি tan ইনভার্স অফ ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট, মানে এখান থেকে লিখবো কত tan ইনভার্স অফ 5/3। তাহলে এই যে কোয়ান্টিটিটা মানে বিটাকে আমাদের এই ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলের ফরম্যাটে লিখলে কত চলে যেত দেখ এখান থেকে পেয়ে গেলাম তার ম্যাগনিটিউড হচ্ছে √34, তার সাথে আমাকে কি দিতে হবে তার অ্যাঙ্গেলের পার্টটা দিতে হবে, অ্যাঙ্গেলের পার্ট কত চলে আসছে দেখ tan ইনভার্স অফ 5/3। তো প্রথমেতে আমাদের গুণ বা ভাগ করতে দিলে এই ফরম্যাটটা রিপ্রেজেন্ট করব।
গুণ বা ভাগের এই ফরম্যাটে রিপ্রেজেন্টেশনের পরেতে আমাকে যদি বলে কি এটার প্রথমে তো একটা কোয়ান্টিটি বের করে যেটা হচ্ছে এদের মাল্টিপ্লিকেশন, তাহলে আমি বলছি কি ই হচ্ছে কি আমাদের এই দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা কি বেসিক্যালি তোকে শেখাচ্ছে কি এ এর সাথে কাকে প্রোডাক্ট করছি, পি। তো নিয়ম বলছে আমাদের প্রথমে রিয়েল পার্টটা আর রিয়েল পার্টটা গুণ হবে। ওকে, তাহলে রিয়েল পার্ট আর রিয়েল পার্ট গুণ হলে আমাদের এখান থেকে কত পাচ্ছি, √13 ইন্টু √13 হলো। আর সাথে অ্যাঙ্গেলের যে পার্টটা আছে অ্যাঙ্গেলের পার্টটা কিন্তু অ্যাড হবে। তাহলে এর অ্যাঙ্গেলের পার্ট কত আছে, এর অ্যাঙ্গেলের পার্ট আছে হচ্ছে tan ইনভার্স অফ 3/2 প্লাস আমাদের কি আছে ওর যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের পার্টটা এখানটাতে কিন্তু আমাদের অ্যাড হচ্ছে। ওকে, তাহলে এই হয়ে গেল গিয়ে কি আমাদের প্রোডাক্ট করার নিয়ম। তাহলে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টটা মাল্টিপ্লিকেশন, আর আমাদের ইমাজিনারি পার্টগুলো কি আসবে না একটা আর একটার সাথে আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসটাকে বোঝাতে পারলাম। আর যদি আমাকে কখনো তো বের করতে বলে কি এদের প্রোডাক্টটা কত, মানে প্রোডাক্ট তো হয়ে গেল, যদি এদের ডিভিশনের কথা আমি ধরে নিচ্ছি এখান থেকে ডিভিশনের সময় একটা কোয়ান্টিটি ডিফাইন করছি যেটা আসছে এফ, সেটা আসছে কি আমাদের a/b। তো ডিভিশনের সময় আমরা জানবো কি রিয়েল পার্ট আর রিয়েল পার্ট ডিভাইড। ওকে, তাহলে রিয়েল পার্ট আর রিয়েল পার্ট ডিভাইড হলে কত পাচ্ছি দেখো, √13 ডিভাইডেড বাই √34। আর অ্যাঙ্গেলের যে পার্টটা আছে না অ্যাঙ্গেলের পার্টটা কিন্তু সাবট্রাক্ট হবে। সাবট্রাক্ট হবে মানে কি এটা মাইনাস ওই পি এর অ্যাঙ্গেলটা, তাহলে এটা মাইনাস পি এর অ্যাঙ্গেলটাকে করলে কত পাচ্ছি দেখ না, ব্র্যাকেট নিয়ে নে tan ইনভার্স অফ এখানেতে ভ্যালুটা কত ছিল, এখানেতে ভ্যালু ছিল দেখ 3/2 মাইনাস এখানটাতে কত আছে, এখানটাতে আছে দেখ tan ইনভার্স অফ 5/3। তাহলে এইটা হয়ে যাবে কি তাদের ডিভিশন করা। তাহলে কিরকম ভাবে কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট আর ডিভিশন করা হয় সেই জিনিসটা তোদের আমি শিখিয়ে রাখলাম। আমাদের কিন্তু যখনই দরকার পড়বে আমি আর তখন সেই মুহূর্তে তোদেরকে বোঝাবো না, আমি জাস্ট এটাকে রিকল করব, করে তোদেরকে আমি গল্পটাকে বলবো। হলো, তাহলে এই বেসিক জিনিসগুলো তোদের আমার সাথে ডিসকাশন করার ছিল, আমি করে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে কি এসি অ্যাপ্লাইড টু এ পিওর ক্যাপাসিটর। তার ক্ষেত্রে ফিজিক্সে কি বলছে বা আমাদের ছবি ছায়া প্রকাশনের বইয়ে কি আলোচনা করে দেওয়া হয়েছে সেটাকে আমরা একটু ডিসকাশন করে দেব। ওকে, তো চল যাই যাক। তাহলে হেডিং নিয়ে নেওয়া যাক কি হলো, সেটা আসছে দেখ এরকম ভাবে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ আর লিখছি না আমি এখানে, আচ্ছা তাও লিখি এসি ভোল্টেজ given to, প্রথমে তো আমরা আলোচনা করি কার সাথে না টু পিওর ক্যাপাসিটর। আচ্ছা, পিওর ক্যাপাসিটর মানে সেখানেতে ক্যাপাসিটরের কিন্তু কোনো রেজিস্টিভ পার্ট নেই, পুরো পার্টটাই কিন্তু রিঅ্যাক্টিভ পার্ট, অর্থাৎ পুরো পার্টটাই হচ্ছে কি আমাদের প্রতিঘাত, কোনো আমাদের রোধের পার্ট নেই, অর্থাৎ এখানেতে প্রতিরোধ ডিফাইন করার কোনো দরকার নেই, শুধু প্রতিঘাত দিয়ে আমাদের কাজ চলেছে। তো প্রথমেতে এরকম জিনিস করতে গেলে আমাদের কি করে নেওয়া উচিত, একটা ছোট্ট সার্কিট ডায়াগ্রাম নিয়ে নেওয়া উচিত। চলো আমরা সেখানটাতে একটা ছোট্ট সার্কিট ডায়াগ্রাম নিয়ে নিই। কিরম কথা বলছি না পিওর ক্যাপাসিটর, এই পিওর ক্যাপাসিটর দিয়ে দিলাম, এর সাথে আমরা কাকে কানেক্ট করব সেটার কথা আমরা বললাম, সেটাও দেখে নিলাম কি একটা পিওর আমাদের সাইন ওয়েভকে অ্যাড করব। সাইন ওয়েভ ভি, তাহলে ভি এর গল্প দেখে নিলাম কতখানি, ভিএম সাইন। এবারে আমার কাজ হচ্ছে কি এর ভেতর দিয়ে কারেন্ট বের, আমি এখান থেকে যে ক্যাপাসিটর নিয়েছি সেই ক্যাপাসিটরের ভ্যালু নিয়ে নিলাম কতখানি সি। তোদেরকে আমি কি শিখিয়েছি, কারেন্ট থ্রু ক্যাপাসিটর, কারেন্ট থ্রু ক্যাপাসিটরের নিয়ম কি শিখিয়েছি নিশ্চয়ই তোদের মনে পড়বে, যদিও ভুলিস নি আমি আশা করে নেব। সেখানটাতে আমাদের শিখেছি কি দেখতো, যদি কোথাও এরকম কাজ দেয় কারেন্ট থ্রু ক্যাপাসিটর, দেখ কারেন্ট মানে আমরা শিখেছি কি আই ইকুয়াল টু আমরা শিখে নিয়েছি কত ডিকিউ বাই ডিটি।
তাই তো? তো এবারেতে প্রশ্ন আসছে কি, দেখ ডিকিউ বাই ডিটি আমরা সবাই শিখেছি ক্যাপাসিটরের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু কত হয়, সি ইন্টু ভি। তাহলে আমাদের ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে কারেন্ট হবে সেই কারেন্টটাকে লিখবো কিরকম ভাবে, আই ইকুয়াল টু টি ডিটি অফ সি ইন্টু ভি। দেখ সি তো কনস্ট্যান্ট, সে ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। ভিটা কি আমাদের টাইমের রেসপেক্টে ভ্যারিয়েবল কোয়ান্টিটি, সেটা তাহলে আমাদের কি থাকবে, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে। তো দেখ এখান থেকে প্রথমে তো আমি সিটাকে বাইরে বের করে দিচ্ছি, এখানটাতে থাকছে কত দেখো, ডি ডিটি অফ ভি। বেসিক্যালি ভি এর ভ্যালুটাকে আমাকে রিপ্লেস করতে হবে। ভি এর ভ্যালু রিপ্লেস করলে আমি কত পেয়ে যাচ্ছি দেখো, ডি ডিটি অফ, আমি এখানটাতে লিখছি, তাহলে আই ইকুয়াল টু কত পেয়ে যাবো দেখো, বাইরে সি ছিল, থাক ডি ডিটি অফ ভিএম সাইন ওমেগা টি। তাই তো? সাইন ওমেগা টি এর ডেরিভেটিভ কত হয়, আমরা সবাই শিখেছি সাইন ওমেগা টি এর ডেরিভেটিভ হয় কস। তাহলে আমাদের এখান থেকে পেয়ে গেলাম কত, সি ইন্টু কস ওমেগা টি। দেখ ওমেগা টি এর তো শুধু এরকম ডেরিভেটিভ হয় না, সেখান থেকে ডেরিভেটিভ করলে কি আছে, ওমেগা টি এর আরো একটা পার্ট আসবে, মানে ওমেগা টিটাকে আরো একটা ডেরিভেটিভ করতে হবে। সেটা করলে কত পাচ্ছিস, ডি ডিটি অফ ওমেগা টি। আর এখান থেকে কনস্ট্যান্ট যে টার্মটা ছিল সেটা এখানটাতে থাক। ওমেগা টি এর ডেরিভেটিভ করলে কত পাবো, ওমেগা পাবো। মানে বেসিক্যালি আমি এখান থেকে যে ঘটনাটা পাবো সেটা পেয়ে যাবো হচ্ছে এরকম, ভিএম ওমেগা সি ইন্টু কস ওমেগা টি। তাই না? এবার দেখ আমি একটু আগে তোদেরকে শেখালাম যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ওকে, অর্থাৎ ধারকীয় প্রতিঘাত, তার ভ্যালু কত শিখিয়েছিলাম, দেখ 1/ωc। তাহলে দেখ শুধু এক্স এর পার্টটাকে আমাদের আগে হবে না পরে হবে সেটাকে ডিফাইন করার জন্য আমি মানে অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ পার্টকে ডিফাইন করার জন্য সেখানে জি দিয়ে ডিফাইন করেছি। আমার ম্যাগনিটিউড নিয়ে ডিল করছি, আমার দরকার নেই, আমি লিখলাম না। কিন্তু তাহলে আমি এটাকে লিখতে পারবো এরকম ভাবে, দেখ ভিএম বাই 1/ωc ইন্টু কস ওমেগা টি। তাহলে আমি এটাকে তো লিখতে পারবো এরকম ভাবে, ভিএম বাই এক্সসি অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ইন্টু কত পেয়ে যাচ্ছি, কস ওমেগা টি। তাহলে ভোল্টেজ বাই আমাদের তার রোধ করার ক্ষমতা, সেটাকেই আমরা বলেছি কি না ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট। মানে এখান থেকে আমি এটাকে লিখে দিতে পারবো কত দেখতো, আই এম কস ওমেগা টি। তাই তো? তাহলে আমি এখান থেকে দুটো জিনিস শিখলাম। একটা জিনিস কি দেখতো, আই অর্থাৎ আমাদের পিওর ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাঠালে কারেন্ট যেটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে, তার ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছে দেখো ভিএম বাই এক্স। ওকে, এবারেতে প্রশ্ন আসছে এই যে এক্সসি এর ভ্যালুটা একের থেকে বেশি হবে না কম হবে? দেখ আমাদের পেয়েছি কত, 1/ωc। ওমেগার ভ্যালু আমাদের একের থেকে বড় হতে পারে, কিন্তু ক্যাপাসিটর তার ভ্যালু সাধারণত কি হয়, মাইক্রোফ্যারাড অর্ডারে হয়। তাহলে মাইক্রোফ্যারাড অর্ডার মানে কি নিচে 10⁻⁻6 আছে। তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু কতই বা বেশি হতে পারে যাতে সে 10⁻⁻6 কে নালিফাই করতে পারে, সেটা হওয়া পসিবল না। মানে বেসিক্যালি আমাদের এখান থেকে যে ঘটনাটা আসবে সেটা আসছে কি, দেখ এক্সসি এর ভ্যালুটা ন্যাচারালি তোর সি এর ভ্যালুটা খুব কম হওয়ার জন্য এটার ভ্যালু এসে যাবে কি গ্রেটার দ্যান 1। মানে আমাদের এখান থেকে বলে নিচ্ছে কি এক্সসি সেটার ভ্যালু সাধারণত আসে কি গ্রেটার দ্যান। যদি তাই হয় আইএম এর ভ্যালুটা কত আসবে, ভিএম বাই গ্রেটার দ্যান 1 কোয়ান্টিটি, মানে সেখানে তো ভ্যালুটা পেয়ে যাবো কি লেস দ্যান 1। তাহলে এর ক্ষেত্রেও ক্যাপাসিটরের ক্ষেত্রেও আমরা পাবো কি কারেন্টের ভ্যালু উইল বি লেস দ্যান 1। মানে লেস দ্যান 1 বলতে এখানে বোঝাতে চাইছি কি কারেন্টের ভ্যালুটা সেটা আসবে কার রেসপেক্টে লেস দ্যান 1 বলাটা ভুল, সেটা আসবে কি লেস দ্যান ভিএম, ভিএম এর থেকে কম, মানে ম্যাগনিটিউড ওয়াইজ। এটা এক নম্বর কথা। আর দু নম্বর কথা দেখে নিলাম কি আই এর ভ্যালু কত শিখলাম দেখতো, আই এম কস ওমেগা টি। কিন্তু আমি শিখিয়েছিলাম কি ফেজর দিয়ে যখন লিখবো তখন আমাদের ভোল্টেজ আর কারেন্ট দুটোকে সাইনে লিখতে হবে। তাহলে এটার ভ্যালু কত শিখিয়ে দিয়েছি, একটু আগে শিখিয়েছি কস ওমেগা টি থাকলে সেটাকে লিখতে হয় কিরকম ভাবে, সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, তাই না? আর ভোল্টেজের ইকুয়েশন কত ছিল, ভোল্টেজের ইকুয়েশন ছিল দেখ ভিএম সাইন ওমেগা টি, তাই তো? এই যে এখানে ছিল। তাহলে দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি আমি দেখতে পাবো দেখ এর ভিতরে ওমেগা টি আর এর ভিতরে কত আছে, ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এই কথাটার মানে কি, এটার মধ্যে এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স আছে কত, 90 ডিগ্রির, এবং কারেন্টের ফেজটা কি হয়েছে 90 ডিগ্রি আগে থেকে স্টার্ট হয়েছে, মানে কারেন্ট 90 ডিগ্রি আগে থেকে চলছে। ওকে, তাহলে আমি এটাকে বোঝাতে গেলে কিরকম ভাবে বোঝাতে পারবো, আমি এটাকে বোঝাতে গেলে বলতে পারবো যে এর ক্ষেত্রে আমাদের কারেন্টটা কিন্তু আমাদের এগিয়ে থাকছে কতখানি,
না বাই অ্যান অ্যামাউন্ট অফ 90 ডিগ্রি। তাহলে কারেন্ট যদি এগিয়ে থাকে তাকে আমরা ইংরেজিতে বলবো কি কারেন্ট ইজ লিডিং। ওকে, তাহলে ইংরেজিতে তাকে আমরা বলবো কি কারেন্ট ইজ লিডিং। ওকে, কতখানি না বাই অ্যান অ্যামাউন্ট অফ 90 ডিগ্রি। ওকে, আমাদেরকে তাহলে সেই টার্মটাকে এরকম ভাবে বুঝে নিতে হবে। তাহলে এখান থেকে শিখে নিলাম কি যখন পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা দেবো এসিকে দেবো, এখানটাতে কি শিখে গেলাম সেটা হচ্ছে কি কারেন্ট উইল লিড, তাই না? তাহলে এখান থেকে শিখে নিলাম কি কারেন্ট উইল লিড মানে এগিয়ে থাকবে কতখানি না বাই অ্যামাউন্ট অফ 90। তাহলে এই ঘটনাটা আমরা এখান থেকে শিখলাম। এবারে তো এখান থেকে আরো দুটো জিনিস ড্র করতে হবে। কি কি ড্র করতে হবে? একটা হচ্ছে কি আমাদের ফেজর ডায়াগ্রাম, আর একটা হচ্ছে কি আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো সেই দুটোকে আমরা একটু করে দেখে নিই। প্রথমেতে চলে যাই আমরা কিসে না ফেজর। ফেজর ডায়াগ্রাম করার সময় তো ওই যে দুটো ইকুয়েশন পেয়েছি না ভোল্টেজ আর কারেন্ট, সেটাকে প্রথমে আমরা ড্র করি মানে লিখে নিই। পি ইকুয়াল টু কত পেয়েছি ভিএম সাইন ওমেগা টি। সাইন দেওয়া যেটা পার্ট সেটাই রেফারেন্স, অর্থাৎ সেটাই হরাইজন্টাল অ্যাক্সিসে থাকবে। আর কারেন্ট দেওয়া পার্টটাকে আমাদের কি করব আই এম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ কারেন্ট এগিয়ে গেছে কতখানি বাই অ্যান অ্যামাউন্ট অফ 90 ডিগ্রি। তাহলে দুটো জিনিসকে যদি আমি একসাথে প্লট করতে চাই তবেই আমার সেটা আসবে কি প্রপার ফেজর ডায়াগ্রাম আসবে। তাহলে দেখ আমি ড্র করে ফেলি এই হরাইজন্টাল সাইড, হরাইজন্টাল সাইডেতে কি আছে ভোল্টেজ। তাহলে যদি হরাইজন্টাল সাইডেতে ভোল্টেজ থাকে আমি এদিক বরাবর কাকে দিয়ে দিলাম এদিক বরাবর দিয়ে দিলাম ভোল্টেজকে। এইচ এম অ্যাম্পলিটিউডটা সেটা হয়ে গেল কার পিএম। কারেন্ট কি হয়েছে এখান থেকে 90 ডিগ্রি এগিয়ে আছে মানে কি আমাদের এটা উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠলে সেটাকে আমাদের দেখাবো কোন দিক বরাবর দেখিয়ে নে এই দিক বরাবর। এখান থেকে দেখ কারেন্টটাকে আমাদের কিন্তু এর যে লম্বাটা তার থেকে ছোট লম্বা করলাম, কেন? তার কারণ তো আমি শিখে নিয়েছি কারেন্টের ম্যাগনিটিউড কি হবে উইল বি লেস দ্যান দ্য ম্যাগনিটিউড অফ ভোল্টেজ। তাই আমাদের এখান থেকে ডায়াগ্রামতে দেখানোর সময় সেটাকে একটু ছোট করে দেব। কিন্তু একটা জিনিস পরিষ্কার দেখ সেটা সেখান থেকে কারেন্টটা আমাদের লিড করলো কতখানি বাই অ্যান অ্যামাউন্ট অফ 90 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কি ফেজর ডায়াগ্রাম কার ক্ষেত্রে যখন আমাদের শুধু একটাই ক্যাপাসিটর ব্যবহার করা ছিল। তাহলে সেটা চলে গেল কি দেখ পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম চলে গেল এটা। এরপরে তো আমাদের কি শিখতে হবে আমরা শিখেছি এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তাহলে এরপরে যে পার্টটা চলে যাবে সেটা হচ্ছে কি দেখতো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তাহলে গ্রাফ দিয়ে দেখ ভোল্টেজ আর কারেন্টের গ্রাফ আমার কাছে পাশাপাশি পড়ে আছে। তাহলে ভোল্টেজের গ্রাফ কি ভোল্টেজের গ্রাফটা হচ্ছে আমাদের সাইন কার্ভ, তাই তো? তাহলে সাইন কার্ভ তাকে আমরা আঁকতে শিখেছি। সাইন কার্ভ কিরকম চলে যাবে এই হয়ে গেল কি আমাদের দেখ সাইন কার্ভ হলো। আমরা সবাই জানি এটা হচ্ছে 0, এটা হচ্ছে টি, এদিক বরাবর আমরা কাকে দিই টাইমকে দিই। আমি এখান থেকে কি শেখালাম যে দেখ কারেন্টটা এগিয়ে আছে কতখানি না বাই অ্যান অ্যামাউন্ট অফ 90 ডিগ্রি, মানে কি সেটাকে আমাকে 90 ডিগ্রি আগে থেকে স্টার্ট করতে হবে। কতটা ক্লিয়ার? দেখ এটা হচ্ছে কতখানি পুরো সাইকেল গেছে 2 পাই, এটা আসছে কতখানি পাই, এটা আসছে কতখানি পাই বাই 2। সেটা 90 ডিগ্রি আগে থেকে স্টার্ট হয়েছে মানে কি এই দিক থেকে স্টার্ট হয়েছে, মানে কোথা থেকে স্টার্ট হয়েছে বলতে হবে আমাকে মাইনাস পাই বাই 2 থেকে স্টার্ট হয়েছে বলতে হবে। তাহলে সেটাকে আমাকে ছবি দিয়ে দেখাতে গেলে কেমন ভাবে দেখাচ্ছে দেখতো ভালো করে দেখ। এখান থেকে স্টার্ট হয়েছে সেটাও বেসিক্যালি একটা সাইন ওয়েভ, তাহলে সেটাকে আমাকে দেখাবো কিরকম এরকম। কিন্তু নেগেটিভেতে স্টার্ট হওয়া দেখাতে নেই, কারণ আমাদের নিয়ম বলছে কি কারেন্ট টি ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হয়েছে, মানে পুরো সিস্টেমের অ্যানালিসিস কোথায় হয় টি ইকুয়াল টু 0 থেকে। তাই পিছনের দিকের পার্টটাকে দেখাবো না, দেখাতে গেলে কোথায় দেখাবো রাইট সাইড থেকে দেখাবো। তাহলে সে এসে কি হচ্ছে এরকম এখানটা থেকে কমলো, কমে সে এখন কি করবে উল্টো দিকেতে যাবে, উল্টো দিকেতে গিয়ে কি করবে সেরকম উপরের দিকে উঠবে। এই তাহলে এটা হয়ে গেল কি এটাও হয়ে গেল আমাদের একটা বেসিক্যালি সাইন ওয়েভ, কিন্তু সেই সাইন ওয়েভটা কি হয়েছে আমাদের 90 ডিগ্রি আগে স্টার্ট হয়েছে।
হচ্ছে, মানে এই যে পার্টটা সেই পার্টটা হয়ে গেল কতখানি 90 ডিগ্রি। তাহলে এটা দিয়ে আমাদের কি শিখিয়ে দিলাম, এটা দিয়ে শিখিয়ে দিলাম কারেন্ট প্রেজেন্ট আছে, সেই কারেন্ট আমাদের কি আসছে না 90 ডিগ্রি এগিয়ে থেকে স্টার্ট হয়েছে, মানে এখান থেকে এটার পয়েন্টটি এটাই হয়ে যাবে কারেন্ট লিড বাই 90 ডিগ্রি। ওকে, তো এই ছিল কি আমাদের পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কিরকম ধরনের কি ডায়াগ্রাম হবে সেটা দেখা। আমরা পরের ক্লাসেতে আরো গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, এই সরি পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখলাম, এরপরে তো আমরা কাকে দেখবো, ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখবো, তারপরে তো ইন্ডাক্টর আর রেজিস্টারকে একসাথে নিয়ে দেখবো, তারপরে তো আমরা দেখবো কি ইন্ডাক্টর ক্যাপাসিটরকে একসাথে নিয়ে দেখবো, তারপর ইন্ডাক্টর রেজিস্টার ক্যাপাসিটর সবাইকে একসাথে নিয়ে দেখবো। আমরা সেটাকে আলোচনাটাকে নিয়ে আসতে চলেছি পরের ভিডিওর জন্য। তো ততক্ষণের জন্য তোরা স্টে টিউন থাক, আমরা বাই বাই রাখি, পরের ভিডিওতে তোদের সাথে দেখা হবে, বাই।